ভাইয়া? কোন ভাইয়া? কোন ভাইয়া আবার? তাহমিদ ভাইয়া। উনি কিভাবে জানলেন আমি আনরোম্যান্টিক? যে মেয়ে বই ছাড়ার কিছুই চোখে দেখে না তাকে আনরোমান্টিকই বলে। এবার বল, ছাদে যাবি কি না? আচ্ছা চল যাই, তবে আমি একা রান্নাঘরে যাব না, তোকেও যেতে হবে। তুই দাঁড়িয়ে থাকবি, আমি নুডলস করব। কিন্তু আজকেও যদি উনি ছাদে থাকেন? উনি কে? তাহমিদ ভাইয়া। ভাইয়া বাসে এসেছে 12টার দিকে, এখন বাজে রাত 1টা। ভাইয়া এমনিতেই রাত করে বাসায় ফিরেছে। আমার মনে হয় না ভাইয়া আজ আর ছাদে যাবে। তবে চল রান্নাঘরে যাই। শিখত, তোরা আজও এত রাতে ছাদে এসেছিস? তাহমিদের গলা শুনে কুহুর কাপের চা ছলকে পড়ল। ও কেবলই চায়ে চুমুক দিয়েছিল। ঘুম আসছিল না ভাইয়া, তুমি এসেছো খুব ভালো হয়েছে। চা খাবে? এক্সট্রা চা সাথে করে এনেছিস নাকি? হুম, তোমার জন্য বানিয়ে আনবো যদি তুমি খাও। নিয়ে আয়, সন্ধ্যার পর চা খাওয়া হয়নি। নুডলস চলবে? দৌড়বে। কুহু, তুই একটু বস, আমি ভাইয়ার জন্য চা নিয়ে আসছি। আজকেও তোর ফ্রেন্ড আবার সেন্সলেস হয়ে যাবে না তো? সে রাতে যা ভয় পেয়েছিলাম, জিজ্ঞেস করে দেখ। যদি সে সেন্সলেস হয়ে যায় তবে তোর নিচে গিয়ে কাজ নেই। এমন ভীত মেয়ের সাথে খোলা আকাশের নিচে থাকার স্বাদ মিটে গেছে আমার। এতক্ষণ দুই ভাই বোনের কথা শুনছিল কুহু। তাহমিদের মুখে নিজের অজ্ঞান হওয়ার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। ও বুঝতে পারলো তাহমিদ ওকে খোঁচা দিল। কি রে কুহু, ভয় পাবি এখানে থাকতে? ভাইয়া তো আছে, ভয় কিসের বল? 5 মিনিটেরই তো ব্যাপার। আমি চা করে আনি। শিখতো, একে নিয়ে যা। ভয়ে ওর গলা কাঁপছে। দেখা যাবে তুই রান্নাঘরে না পৌঁছাতে ও আবার মাথা ঘুরে ভূপাতিত হয়েছে। তখন আমাকে আবার ওকে কোলে করে নিচে নামাতে হবে। শিকতা, তুই গিয়ে চা করে আন, আমি এখানেই থাকবো। তাহমিদের খোঁচা থেকে বাঁচতেই কুহু ঝটপট করে বলল। কুহুর কথা শুনে তাহমিদ মুচকি হাসলো। ওর কথাটা কুহুর জায়গা মতোই গিয়ে লেগেছে। তাহমিদের কথার বান থেকে বাঁচতেই কুহু কামিনী গাছের সামনে গিয়ে দাঁড়ালো। গাছ ভর্তি থোকা থোকা ফুল তারার মতো জ্বলছে। ফুলের সুবাস কুহুর তনু মনকে বিবশ করে দিচ্ছে। আগ্রহ নিয়ে মেয়েটা ফুলের থোকায় আঙুল ছোঁয়ালো। আমার অনুমতি ছাড়াই আমার গাছের ফুল ছুঁয়ে দিচ্ছ তুমি? এ অন্যায়, ভারী অন্যায়। তোমার কি জানা নেই মালিকের অনুমতি বিনা তার কোনো কিছুতেই হাত দিতে নেই? নাকি ইচ্ছে করে এমনটা করেছো গাছের মালিককে সিরিয়াস করতে? মতলব কি তোমার? কুহুর কানের কাছে এসে ফিসফিস করে বলল তাহমিদ। ওর চোখে নেই তিরস্কার, আছে শুধু একরাশ ভালো লাগা। নিজের খুব কাছে তাহমিদের গলা পেয়ে চমকালো কুহু। লাজে রাঙা হলো ওর মুখ পট। তাহমিদ ওকে এভাবে লজ্জা দেবে এটা ওর ভাবনায় আসেনি কুহু। লজ্জা ঢাকতেই টেনে নিয়ে গলায় বলল, গাছের ফুল ছুঁয়ে দিতেও কারো অনুমতি লাগে, জানতাম না তো। কারো অনুমতি নয়, মালিকের অনুমতি। শুধুমাত্র মালিকের অনুমতির কথা বলেছি আমি। তাহমিদের ঠোঁটে শোভা পাচ্ছে দুষ্টুমির হাসি। আমাদের বাড়িতেও কামিনী গাছ আছে, ফুল ফুটলে কতজন এসে ডাল শুদ্ধ ফুল নিয়ে যায়। কই, তারা কখনো তো আমার থেকে অনুমতি নেয় না। ফুল পবিত্র জিনিস, সেই সাথে ভালোবাসারও। একে ছুতে বুঝি অনুমতি লাগে? পবিত্র জন্যই তো অনুমতি লাগবে। সব পবিত্র জিনিসই অমূল্য। সেই অমূল্য সম্পদে যে কেউ নজর দেবে, এটা কি মানা যায়? ঠিক আছে, আপনার গাছের ফুলের দিকে ভুলেও আর নজর দিব না। নজর দেবে না কেন? 100 বার নজর দেবে। এমনকি তুমি চাইলে গাছটাই নিয়ে যেতে পারো। ফুল যতই পবিত্র হোক না কেন, কেউ কেউ তাকে অনায়াসেই ছুঁয়ে দিতে পারে। তাহমিদের আবোল তাবোল কথা শুনে কুহুর মাথা ঘুরে উঠল। একটু আগেই সে বলল তার অনুমতি ছাড়া গাছে হাত দেওয়া যাবে না, আবার এখন এসে বলছে ইচ্ছে করলে কুহু গাছটাই নিয়ে যেতে পারে। কুহু ভাবলো এই ছেলেটার মনে কখন যে কি চলে সেটা বোধ হয় সেও জানে না। চা এসে গেছে, কুহু চলে আয়। ভাইয়া তুমিও এসো। শিখতে আসায় কুহু হাফ ছাড়লো। এই ছেলেটা ওকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে কি মজা পায় সেটা কুহু জানে না। বুঝি রে, এখন থেকে রাত বিরাতে ক্ষুধা লাগলে তোকে বিরক্ত করবো। আর কি কি রান্না করতে পারিস তুই? একটা লিস্ট করে দিবি। লিস্ট অনুযায়ী সবকিছু কিনে এনে রাখবো। আপাতত নুডলস ছাড়া আর কিছুই রান্না করতে পারি না, তাই লিস্টের দরকার নেই। আমি প্রতিদিনই তোমাকে নুডলস রান্না করে খাওয়াবো। মাফ করবোই, প্রতিদিন নুডলস খেলে আমার নাড়ি ভুঁড়িতে মরিচা ধরে যাবে।
তার চেয়ে বরং নিহানের বউয়ের বড় বোনের কাছ থেকে রান্না শিখ। নিহান ভাইয়ার বউ আমাদের ভাবি, সেই হিসেবে কুহু আমাদের বেয়ান হচ্ছে, অথচ আমি ওকে একদিনও বেয়ান বলে ডাকিনি। এটা কিন্তু আমরা কুহুর সঙ্গে অন্যায় করেছি ভাইয়া। তুই টাকা শুরু করলে আমরাও ডাকতে পারি, কি ডাকবো নাকি বেয়ান? তাহমিদ কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কুহুর তাহমিদের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমি গরম নুডলস খেতে পারি না, তুমি বরং আমারটা নাও আর তোমারটা আমাকে দাও। তাহমিদ কুহুর পারমিশনের অপেক্ষা না করে কুহুর নুডলসের বাটি নিয়ে চপস্টিক দিয়ে খাওয়া শুরু করলো। তাহমিদের কর্মকাণ্ড দেখে শিকতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাহমিদের দিকে, কারণ ও ভালো করেই জানে তাহমিদ কখনোই ঠান্ডা খাবার খায় না। ও প্রশ্নটা তাহমিদকে না করে পারল না। ভাইয়া, তুমি না ঠান্ডা খাবার খেতে পারো না, আজ হঠাৎ ঠান্ডা খাবার তোমার প্রিয় হলো কিভাবে? মানুষের অভ্যাসের পরিবর্তন হতে সময় লাগে নাকি? রেগুলার গরম খাবার খেয়ে আমার রুচি কমে গেছে, তাই রুচি বাড়াতে ঠান্ডা খাবার খাওয়া শুরু করেছি। তাহমিদের উদ্ভট যুক্তি শুনে কুহু মুচকি হাসলো, কিন্তু তাহমিদ কেন ওর খাবার খেলো সেটা কুহুর অজানাই থেকে গেল। ও জানতেও পারলো না ওর হাতে রান্না খেতেই তাহমিদের এত অভিনয়। ভালো কথা, নিহানের বউয়ের বড় বোন আমার বেয়ান। ভাইবার প্রস্তুতি কেমন নিয়েছো? ভালো। গুড। আজকে থেকে শুরু করে ভাইবার আগ পর্যন্ত কোনো চাপ নিবে না, একদম চাপ মুক্ত থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকতে হবে তোমাকে, এবং অবশ্যই গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। পারবে তো? পারবো। এরপর আর কেউ কোনো কথা বলল না, নীরবে খাওয়া শেষ করলো। বড় মা, উঠে বসো, তোমাকে খাইয়ে দেবো। চাচা তোমার খাওয়ার অপেক্ষা করছে, তুমি খেলেই তবে চাচা খাবে। দৃষ্টি রাখিয়া আক্তারের কাছে গিয়ে ডাকলো, রান্না শেষ। জসিমের মা কবে এত অ্যাক্টিভ হলো রে? 2 ঘন্টার রান্না একবারে শেষ করে ফেলেছে বাবা যায়। রাখি আক্তার হাই তুলে উঠে বসলো। গত রাত থেকেই তার শরীরটা ভালো নেই, হঠাৎই জ্বর এসেছে, তাই সে দৃষ্টিকে কোনো কাজে সাহায্য করতে পারছে না। বড় মা, ওকে আমি কাজে সাহায্য করেছি, নইলে বড় মাও একা একা সব কাজ করতে পারতো না। বড় মার শরীরও ভালো নেই। আমি পানি এনেছি, তুমি কুলকুচি করে নাও তো। তুই কি আমাকে অলস বানাতে চাচ্ছিস? তোর কি ধারণা আমি অলস হয়ে শুয়ে বসে কাটাবো আর তুই আমার সংসারের হাল ধরবি? করতে হবি আমার সংসারের, এটি হতে দেব না আমি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সংসারে আমিই করতে, তোর কোনো মাতাব্বরি চলবে না। তোমার সংসার ধুয়ে তুমিই 3 বেলা করে পানি খেও। আমার বইয়েই গেছে তোমার সংসারের কর্ত্রী হতে। তোমার এই ভাঙাচোরা অশান্তিপূর্ণ সংসারের কর্ত্রী হতে আমার জন্ম হয়নি। আমি আমার সংসারের রানী হতে চাই। তোমার ছেলে পড়াশোনা করে কোনো চাকরিতে ঢুকলেই আবার সেই স্বপ্ন পূরণ হবে। আমার আলাদা একটা সংসার হবে, সেই সংসারে তোমার মতো দজ্জাল শাশুড়ি থাকবে না, কোনো ঝগড়াঝাটি থাকবে না, কথার খোঁচা থাকবে না, সেই সংসার সুখে ভরপুর থাকবে। আমি তেমন একটা সংসারের স্বপ্নই দেখি। তোমার ছেলেরও একটাই স্বপ্ন। দৃষ্টি আপন মনে বলেই চলেছে। দৃষ্টির কথা শুনে রাখি আক্তারের বুকে মোচড় দিয়ে উঠল। একই কথা বলছে এই মেয়েটা? ও আলাদা সংসার পাততে চায়? এই সংসার অশান্তিপূর্ণ, ভাঙাচোরা, এই সংসারে সুখ নেই? নিহানেরও এই একই চাওয়া? অথচ নিহান তার প্রথম সন্তান, নিহানের মুখেই প্রথম মা ডাক শুনেছে সে। সেই নিহানও ওর মাকে ছেড়ে আলাদা সংসার পাততে চায়? মনের মাঝে অনেক প্রশ্ন ভিড় করলেও রাখি আক্তার সেগুলোতেই মুখ প্রকাশ করলেন না। গভীর গলায় বললেন, আমি তোর চাল? আমাকে মাইনাস করে সংসার বাঁধার চিন্তা করছিস এক্ষুনি? তোর আশা কোনো দিনও পূরণ হবে না, আমি হতে দেব না। আমার নিহান কোনো দিনই আমার কথার বাইরে যাবে না, তেমন ছেলে আমি জন্মই দেইনি। তোমাকে জানিয়ে আমরা সংসার পাতবো নাকি? হুট করেই একদিন নিজের নতুন সংসারে চলে যাব। এখানে তো আমার তেমন কিছুই নেই যে সাথে নিব। বিয়ের সময় শাড়ি গহনা তুমি আগেই কেড়ে নিয়েছো আমার কাছ থেকে, তাই শুধু পরনের কাপড় ছাড়া নেওয়ার মতো আর কিছুই নেই আমার। প্রয়োজন পড়লে সেটাও নিব না, এক কাপড়ে বেরিয়ে যাব। তোমার ছেলেও সেটাই করবে, যাতে ভবিষ্যতে তুমি কাপড়ের খোঁটা দিতে না পারো। সে তো জানে তার মা কেমন, তাই কোনো রিস্ক নিতে চায় না। বেয়াদ্দপ মেয়ে, আমার ছেলেকে তুই আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? আমার সাদাসিধে ছেলের মাথায় তুই সংসার আলাদা করার কুবুদ্ধি ঢুকিয়েছিস।
তোর মনে এত পেঁচ? নিহান আসুক, ওর সামনে তোর মুখোশ আমি খুলে দেব। তোমার কাছ থেকে সব কিছু শিখেছি বড় মা। আমার বড় চাচাও তো সাদাসিধেই ছিল, তাকেও যেমন তার আম্মা আব্বার কাছ থেকে আলাদা করে দিয়েছিলে তুমি, আমার ব্যাপারটা সেরকমই ধরে নাও। বড় চাচা যদি তোমার কথা মেনে নিয়ে তোমাদের নিয়ে বিদেশ যেতে পারে, তবে তোমার ছেলে কেন আমার কথা মেনে আলাদা বাড়ি নিতে পারবে না? আমরা দুজন একই বাড়ির বউ, কিন্তু তোমার স্বামী তোমার কথা মানবে আর আমার স্বামী আমার কথা মানবে না? এটা কি হতে দেওয়া যায়? দুজনে বউ যেহেতু একই বাড়ির, সেহেতু দুজনের বেলায় নিয়মও একই হওয়ার কথা, তাই না? দৃষ্টির কথা শুনে রাখি আক্তারের মাথা ভুবু করে উঠছে, আর চোখে সে দৃষ্টির দিকে তাকালো। মেয়েটার ভাবলেশীন মুখে দেখে তার ভ্রু কুঁচকে গেল। এতটুকু মেয়ের মাথায় এমন বুদ্ধি থাকতে পারে ভেবে সে অবাক হলো। অথচ আইরিন এমন ছিল না, ও বড্ড সরল ছিল। গাইসও তাই, কিন্তু দৃষ্টি সম্পূর্ণ আলাদা। আইরিন গাইসের মেয়ের মাথায় যে এত বুদ্ধি কিচকিচ করবে, এটা তার ভাবনায়ও ছিল না। রাগে রাখি আক্তারের মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ের দুঃসাহস দেখে সে যার পরনায় অবাক। রাগে ফুঁসতে ফুঁসতে এসে বলল, বেশি বাড়িস না দৃষ্টি, তোর ডানা কাটতে আমার খুব বেশি সময় লাগবে না, তাই এখন থেকে যা বলবি মুখ সামলে বলবি। রাখি আক্তারের কথার পাল্টা জবাব দিতে চাইল দৃষ্টি, তবে তার আগেই ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দৃষ্টির মুখটা হাসি হাসি হয়ে গেল। রাখি আক্তারের দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিয়ে বলল, তোমার ছেলের ফোন, সে নাকি আমার সাথে বেশি সময় কথা না বলে থাকতে পারে না, 15 মিনিট অন্তর ফোন দেয়, চাই চাই। যাই একটু কথা বলে আসি, তুমি বসে থাকো, কথা শেষ করেই আমি খাবার নিয়ে আসবো। দৃষ্টি ছুটে রুম থেকে বেরিয়ে গেল। রাখি আক্তার হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। তার ভয় হচ্ছে ভীষণ, ছেলেকে হারানোর ভয়, সংসার ভেঙে যাওয়ার ভয়। দৃষ্টি, কি করছিস তুই? আম্মু কেমন আছে? জ্বর কমেছে আম্মুর? ওপাশ থেকে জিজ্ঞেস করলো নিহান। দরজার শাশুড়ির সেবা করছিলাম আর অ্যান্টিডোজ দিচ্ছিলাম। কিসের অ্যান্টিডোজ? ও তুমি বুঝবে না। বুঝিয়ে বললে তুই বুঝিয়ে বল। সংসার জীবনের কিছু অপকারীর দিক শাশুড়ি মাকে বোঝাচ্ছিলাম, যেটা সে এতদিন করে এসেছে। অবশ্য এটাকে বোঝানো বলে না, বলে ডোজ দেওয়া, যেটা তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আর শোনো, বড়মা তোমাকে ফোন দিয়ে অনেক কিছুই বোঝাবে, তুমি শুধু বলবে আমি দৃষ্টির মুখে হাসি দেখতে চাই, আর সেজন্য যা যা করার প্রয়োজন আমি করব, ব্যাস এতটুকুই। বড়মাকে শোধরানোর জন্য এতটুকুই যথেষ্ট, মন থাকবে? মনে না রাখে গর্দান দিয়ে আর কি, গর্দান হারানোর এত শখ আমার নেই। গুড জামাই, এবার রাখি, বড়মাকে খাইয়ে দেবো, পরে তোমার সাথে কথা বলবো, তুমি খেয়ে নিও। লাভ ইউ বউ, ভালো থাকিস। নিহানের মুখে বউ ডাক শুনলেই দৃষ্টির কলিজা ঠান্ডা হয়ে যায়। আজও তাই হলো। ও হাসি মুখেই বলল, আমিও। কে? আমিও? বুঝে নাও। কথাটা বলেই ফোন কেটে দিল দৃষ্টি। রাখি আক্তারের কাছে গেল। কুহুমা, আগেই বলে রাখছি, কোনো হোস্টেলে থাকতে পারবি না তুই। তুই আর শিহাব এখানেই থাকবি। শিহাবকে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেবে তোর বড় মামা। তুই ক্লাস শুরু হওয়ার আগেই চলে আসবি কিন্তু। আফরোজা নাজনীন কুহুর মাথায় হাত রেখে বললেন, কুহু দিদুনের কাছে বিদায় নিতে এসেছে। মামিরা সবাই দিদুনের রুমেই আছেন। বড় মামির কথায় অধিকার বোধ স্পষ্ট। তিনি এবং এই বাড়ির প্রত্যেকেই চান কুহু এখানে থেকেই ক্লাস করবে, কিন্তু কুহুর চাওয়া ভিন্ন। আজকে সেই কথা সবাইকে জানাতে হবে। মামি, আমি বুঝতে পারি আপনারা সবাই আমাকে এবং শিহাবকে ভালোবাসেন, আমাদের জন্য আপনারা চিন্তাও করেন। তেমনি আমরা 3 ভাই বোনই আপনাদের সম্মান করি। আপনারা আমাদের কোনো আদেশ করলে সেটা অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আজকে আমি অপরাগ, আমি সিদ্ধান্ত নিয়েছি ছোটখাটো দেখে একটা ফ্ল্যাট নেব, শিহাবকে নিয়ে সেখানেই থাকবো। কুহু মৃদুস্বরে বলল, এই কি বলছো তুমি কুহু সোনা? তুমি একা একা শিহাবকে নিয়ে আলাদা বাসায় থাকবে? আমরা ঢাকায় থাকা সত্ত্বেও তুমি ভাড়া বাসায় থাকবে? দিদুন চমকে উঠে জিজ্ঞেস করলেন, কুহুমা, এসব তুই কি বলছিস? আমরা থাকতে তুই আলাদা বাসায় থাকবি কেন মা? ফ্ল্যাট ভাড়া নিতে গেলে অনেক টাকা লাগবে, আরও অনেক খরচ আছে, তুই কিভাবে কি করবি? তামিনা আক্তারও চমকে গেছেন কুহুর কথায়। কুহু, আমাদের কোনো আচরণে তুই কি কষ্ট পেয়েছিস? আফরোজা নাজনীন শুধু এইটুকুই জিজ্ঞেস করলেন,
সকলের প্রশ্ন মানে জর্জরিত কুহু ধীরে ধীরে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলো। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না এখানে থাকতে। কারণ প্রথমত এটা আমার চাচার শ্বশুর বাড়ি। আমি কোনোভাবেই চাই না আমাদের কারণে আমার চাচার সম্মানহানি হোক। আমরা এখানে থাকতে শুরু করলে অনেকেই জিজ্ঞেস করবে আমরা কেন এখানে আছি। এছাড়াও এখানে দৃষ্টির সম্মানও জড়িত। আমি চাই না আমাদের কারণে নিহান ভাইয়া দৃষ্টি কারোর হাসির পাত্র হোক। অনেক কিছুই চিন্তা করে আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে দিদুন। তবে আমি এখানে থাকবো না মানে এই নয় যে আপনাদের সাথে যোগাযোগ রাখবো না, এখানে আসবো না। সময় পেলেই আমি আপনাদের কাছে আসবো। কুহুর কথা শুনে দিদুন একে একে 4 পুত্রবধূর দিকে তাকালেন। তারা সকলেই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে কুহুর দিকে। পুরো রুম জুড়ে বিরাজ করছে পিনপতন নীরবতা। কেউ কিছুই বলছে না। অনেকক্ষণ পর দিদুনই কথা বললেন। ফ্ল্যাট ভাড়া নেওয়া মানে একটা সংসারের যাবতীয় কিছু থাকবে সেখানে, সে অনেক খরচার ব্যাপার। এত টাকা তুমি কিভাবে জোগাড় করবে কুহুসোনা? তোমার একার পক্ষে প্রতি মাসে এত টাকা জোগাড় করা কষ্টদায়ক হয়ে যাবে। এছাড়াও তোমাদের নিরাপত্তার বিষয়টাও আছে। একা একা তোমাদের একটা ফ্ল্যাটে রাখার কথা চিন্তা করতেই ভয় হয় আমার। চিন্তিত বদনে বললেন আয়েশা সালেহা। নানা ভাই বেঁচে থাকতেই মায়ের নামে 5 বিঘা জমি দিয়েছিলেন, তাও প্রায় 15 বছর আগে। এতদিন মামা সেই সম্পত্তি ভোগ করছে। মা কখনোই ওই জমি কোনো হিস্সা নেয়নি। মায়ের অসুস্থতার সময় মামা ইচ্ছে করে 5 লক্ষ টাকা দিয়েছিল। কয়েকদিন আগে আমি মামার কাছে সেই জমি বিক্রির কথা বলেছিলাম। ছোট নানা ভাই মানে আমার নানা ভাইয়ের ছোট ভাই বলেছেন বর্তমানে সেই জমির দাম 35 লক্ষ টাকা। মামাকে সেই কথা বলায় মামা 25 লক্ষ টাকা দিতে চেয়েছে। দৃষ্টি আর শিহাবের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। দৃষ্টিও বলেছে জমিটা বিক্রি করে দিতে, আর সেই টাকা থেকেই আপাতত এখানকার খরচ চালাবো। এছাড়াও বাবার কিছু জমি আছে, সেই জমিটুকু বিক্রি করতে বলেছে বড় চাচা। সেখানে বাবা আর চাচার জমি একসাথে আছে। বড় চাচা তার অংশের জমি বিক্রি করতে চায়, তাই আমাকেও বলছে বিক্রি করতে। সেই জমিটুকু বিক্রি করলে হয়তো 5 লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়াও নিহান ভাইয়াকে কয়েকটা টিউশনি খুঁজে দিতে বলেছি। কথাগুলো বলে থামলো কুহু। রুমে উপস্থিত সকলেই বুঝলেন কুহু কি করতে চায়, তাই তারা আর কিছু বললেন না। কুহু, হয়েছে তোর? আর কতক্ষণ বসিয়ে রাখবি আমাকে? তুই কি শিকতার মতো সাজনে কন্যা হয়েছিস? শিকতা যেমন শাস্তে গিয়ে সারাদিন পার করে ফেলে, তুই কি ওর সঙ্গে মিশে ওর মতো হয়ে গেলি? নিহান সোফায় বসেই চিৎকার দিয়ে বলল, তুমি আমার নামে দুর্নাম করলে নাকি সুনাম করলে? উত্তরটা যদি দয়া করে দিতে তবে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারতাম। নিহানের প্রশ্নে বলে উঠল শিকতা। কি সিদ্ধান্ত নেবে? আর আমার উত্তরের সাথে তার কি সম্পর্ক? প্রতিবাদের একটা বিষয় আছে না? তুমি আমাকে সাজনী কন্যা বললে, আবার বললে আমার সঙ্গে মিশে কুহু আমার মতো সাজনী কন্যা হয়েছে। এটার প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ যেন তেন হবে না, হবে দুর্ধর্ষ প্রতিবাদ। তোর দুর্ধর্ষ প্রতিবাদের সংজ্ঞা আগে শুনে তারপর বলছে কি বলেছে আমি। তবে তার আগে কুহুকে ডাক, ওকে বিচারকের ভূমিকায় থাকতে হবে। তুমি এমন ভাবে কথা বলছো যেন কুহু তোমার ছোট। ছোটই তো, আমি ওর বড়। পুরনো সম্পর্ক ভুলে যাও, নতুন সম্পর্কে মনোযোগ দাও। নতুন সম্পর্কের দিক দিয়ে কুহু তোমার বইয়ের বড় বোন, মানে তোমার বড় শালিকা। সেই হিসেবে কুহু তোমার কাছ থেকে দিনে অন্তত 3 বার সালাম পায়। এ পর্যন্ত ওকে কয়বার সালাম দিয়েছো? শিকতা কিন্তু ভুল কিছু বলেনি নিহান। তোর কাছ থেকে কুহুর কিন্তু সালাম প্রাপ্য, তাই কুহু আসা মাত্রই ওকে সালাম দিয়ে আপু বলে ডাকবি। শিকতার কথার সাথে সায় জানিয়ে বললেন নাজমা আক্তার। মামি, তুমি এই পাগলের সঙ্গে তাল মেলাচ্ছ? এই এই আমাকে পাগলি বলবেন না একদম। আমি কিন্তু এখন দৃষ্টিকে ভাবি বলে ডাকি। ও যতই আমার থেকে ছোট হোক না কেন, ও এখন তোমার স্ত্রী। বোঝাতে পেরেছি? বুঝেছি, কি আর করা। কুহু চাইলে ওকেও আমি আপু বলেই ডাকবো। সম্পর্কের হিসাব তো তুই ভালোই জানিস রে টেপ রেকর্ডার। আর কি কি জানিস? আনান এসে শিকতার মাথায় টোকা দিয়ে বলল, তোমাকে নাকানি চোবানি খাওয়ানোর সব টেকনিক আমার জানা আছে, অ্যাপ্লাই করব নাকি? তোরা এসে গেছিস? নিহান তোকে কিন্তু গত রাতে আসতে বলেছিলাম, আসলি না কেন? তামিদ বাইরে থেকে এসে সোফা এসে জিজ্ঞেস করলো,
জরুরি কাজ পড়ে গিয়েছিল ভাই। তাছাড়া আনন একটু অসুস্থ ছিল, তাই আসতে পারেনি। আনান, তোর কি হয়েছে? কিছু না ভাই। ভাইয়া নিজের দোষ আমার ঘাড়ে চাপাতেই কথাটা তোমাকে বলেছে। চুপ, মিথ্যুক। সারা রাত ওয়াশরুমে দরজার সামনে বসে